আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ্দিমা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা শুরু করেছেন মুসল্লিরা। সোমবার দিবাগত রাত 2:15 প্রথম হজ ফ্লাইটটি 398 জন হজযাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন যমুনায় হজযাত্রীদের জন্য লাব্বাইক নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। মুসল্লিদের সমস্ত জাগতিক পাপ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে বছর ঘুরে আবারও শুরু হলো পবিত্র কাবার উদ্দেশ্যে যাত্রা। ফ্লাইটের সময় ঘনিয়ে আসতে আশকোনা হজ ক্যাম্প থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক এক করে হজযাত্রীদের বহনকারী বাসগুলো পৌঁছাতে থাকে। প্রথম ফ্লাইটটি সৌদি আরবের জাতীয় ক্যারিয়ার সাউদিয়ার মাধ্যমে শুরু হয়। হজযাত্রীরা নির্বিঘ্নে যাত্রা শুরু করতে পেরে স্বস্তির কথা জানান। সুস্থ সুন্দরভাবে হজ পালন করতে পারাই সকলের চাওয়া। আল্লাহর কাছে সহি সালামতে হজ যাওয়ার উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে শান্তি দাও, আমাদের ধৈর্য দাও, আমরা যেন ধৈর্য সহকারে হজ পালন করিয়া আসতে পারি। এদিকে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা করতে আশকোনা হজ ক্যাম্পে জড় হন হাজারো মুসল্লি। হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে ই-হজ সিস্টেম। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নেবেন প্রায় 87,100 জন। এর মধ্যে ভিসা পেয়েছেন 65,000 হজযাত্রী। ভিসা জটিলতা সহ ফ্লাইট বুকিংয়ে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান হজ এজেন্সিগুলোর সংগঠন। সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে এই কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে কাজগুলো সম্পন্ন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হজযাত্রা উদ্বোধন ঘোষণা করে ধর্ম উপদেষ্টা বলেন, এবারের হজযাত্রা হবে নির্বিঘ্ন। আমরা নিবেদিত আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়ত করেছেন বা আজকে রাতেই আপনারা রওনা হয়ে যাবেন, এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করবে। এর আগে হজযাত্রীদের সেবায় সরকার লাব্বাইক নামের মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা হজের যাবতীয় তথ্য পাবেন। হজযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করবো, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে। 31 মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষ বাংলাদেশকে আরেকটা গাজায় পরিণত হতে দিতে চায় না এবং যুদ্ধ দেখতে চায় না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাকানদের সাথে যোগাযোগের জন্য মানবিক করিডোর নিয়ে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সকল রাজনৈতিক দলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর লিয়াজো কমিটির বৈঠক শেষে প্রধান উপদেষ্টার আল জাজিরায় দেয়া নির্বাচন বিষয়ক বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির মহাসচিব। পথসভায় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুধু বোঝে গণতন্ত্র আর মানুষের অধিকার। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থে ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া ইউনূস সরকারের প্রধান কর্তব্য। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা একটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না, আমাদের এখানে এসে আরো কেউ জলকর্ম করুক সেটা আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। প্রতিনিধি নির্বাচন করা দরকার, এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এদিকে বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু বলেন, সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময়ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে।
ইতিমধ্যে দেশের প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানান তিনি। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। লিয়াজো কমিটির বৈঠকে ন্যাপ ভাসানী, পিপলস পার্টি, আমজনতা পার্টির নেতারা অংশ নেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন 25শে মে জমা দিতে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে 1 মাস সময় চালিয়ে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। আবেদনে প্রসিকিউশন জানায়, আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে, যা পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য তারা সময় চান। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যার 4 মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন সাবেক ডিসি জসিমউদ্দিন মোমলা, সাবেক এএসপি আবদুল্লাহ হিল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, কনস্টেবল মুকুল, এসআই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এসি রাজেন চন্দ্র সাহা এবং নরসিংদী ছাত্রলীগ সদস্য রবিউল ইসলাম। কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বানও জানান তিনি। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না। তার ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডেম সেলের মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। সবাইকে এমন উদারতা ও সাহসিকতা সঞ্চার করার আহ্বান জানান তিনি। যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান এশিয়াটিকের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকেরের বিরুদ্ধে রাষ্ট্র নয় একজন ব্যক্তি মামলা করেছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশিত হবে। সোমবার সচিবালয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, ইউনেস্কোর স্বীকৃতি পুনরায় ফিরে পেতে আনন্দ শোভাযাত্রার নামে আবেদন করার কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সব জাতি গোষ্ঠীর অংশগ্রহণে এবার পয়লা বৈশাখ সফলভাবে উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জুলাই আগস্টে যারা 1400 মানুষ খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন নিয়ে কোনো কথা হবে না বলে জানান তিনি। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই উৎসবে আমন্ত্রণ পাওয়া 9 জনের যাতায়াত খরচ সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণা দেন তিনি। সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে 26 কোটি টাকার অবৈধ সম্পদ ও 2,500 কোটি টাকার
অস্বাভাবিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে মামলাগুলো করা হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদকের কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান দুদক মহাপরিচালক। জনাব এনামুল হক, সাবেক সংসদ সদস্য, রাজশাহী ৪, বাংলাদেশ জাতীয় সংসদ, 22টি ব্যাংক হিসাবে 1120 কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। তহুরা হক নিজ নামেও 2টি ব্যাংক হিসাবে 3 কোটি 40 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির সাথে টাস্কফোর্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলামিন। বিকেলে পিএসইসি ভবনে চূড়ান্ত সুপারিশের বিষয়ে সংবাদ সম্মেলনে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স উল্লেখিত চূড়ান্ত সুপারিশের বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন টাস্কফোর্সের সদস্যরা। বলেন, মার্জিন রুলস 1999-এর যুগোপযোগীকরণে চূড়ান্ত সুপারিশ পেশ করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। প্রত্যেক অংশীজনের সাথে কথা হয়েছে, তবে তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন সদস্যরা। বলেন, পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জকে ঢেলে সাজানোর বিকল্প নেই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে সরকার। এজন্য বিদ্যমান জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন আয়োজিত পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরামে এসব কথা বলেন তিনি। পাকিস্তানি ব্যবসায়ীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এই ফোরামের লক্ষ্য। দিনব্যাপী এই ফোরামে পাকিস্তানের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএ এবং পিআরজিএমইএ এর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।